22 সেপ্টেম্বর 1980 হঠাৎ করে শান্ত আকাশ চিরে কেঁপে উঠল তেহরানের বিমান ঘাঁটিগুলো। কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা নেই, কোনো ঘোষণা নেই। একদম হঠাৎ করেই ইরানের সীমান্ত চিরে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল হাজার হাজার ইরাকি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি আর লাখ লাখ সৈন্য। পুরো মধ্যপ্রাচ্য থমকে গেল এক নিমেষে। কিন্তু কেন ঠিক ওই দিনটাতেই হঠাৎ করে সাদ্দাম হোসেন তার প্রতিবেশী রাষ্ট্র ইরানের ওপর এই অতর্কিত হামলা চালিয়ে বসলেন? তেল দখলের লোভে, নদীর সীমানা নিয়ে তীব্র অহংকারে, নাকি তার আসল ভয় ছিল অন্য জায়গায়? নিজের দেশের ভেতরেই নিজের ক্ষমতার পতন ঘটার আতঙ্কে সাদ্দাম হোসেন সেদিন বিশ্বাস করেছিলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তিনি পুরো ইরানকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করবেন। কিন্তু তিনি ঘূর্ণা করে বুঝতে পারেননি তার এই একটি সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে 8 বছরের এক অনন্ত নরকে, যে নরকে প্রাণ হারাবে 20 লাখ মানুষ, ধ্বংস হবে $40 বিলিয়ন সম্পদ, আর শেষ পর্যন্ত রক্তে ভেসে যাওয়া সে যুদ্ধে জয়ী হতে পারবে না কেউই। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই যুদ্ধের ময়দানে শুধু সাদ্দাম একাই ছিলেন না। বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, যারা শীতল যুদ্ধের মাঠে একে অপরের রক্তচক্ষু দেখাচ্ছিলেন, তারাও হঠাৎ সব বৈরী সম্পর্ক ভুলে একই টেবিলে এসে দাঁড়াল। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন আর মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত আরব দেশ সবাই এক হয়ে কেন সাদ্দাম হোসেনের কাঁধে হাত রেখেছিল? কেন পুরো বিশ্ব এক হয়ে একটা দেশকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল? আজ আমরা শুনব ইতিহাসের সেই অন্ধকার ও নির্মম অধ্যায়ের গল্প, যা আপনাকে ভাবতে বাধ্য করবে রাজনীতির খেলা কতটা নিষ্ঠুর হতে পারে। গল্পের শুরুটা কিন্তু 1980 সালের সেই রক্তক্ষয়ী সকালে হয়নি। এর বীজ বোনা হয়েছিল বহু বছর আগে, শাত আল আরব নামের একটি ছোট্ট নদীর পাড়ে। পারস্য উপসাগরে প্রবেশের আগে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী মিলিত হয়ে তৈরি করেছে এই কৌশলগত জলপথ। মানচিত্রে এটি খুব বড় না হলেও কৌশলগত দিক থেকে এর মূল্য ছিল অপরাজেয়। ইরাকের সমুদ্রে প্রবেশের একটিমাত্র পথ এটি। আবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় বড় তেল বন্দরগুলোও এই নদীর উপর নির্ভরশীল। 1937 সালে ইরান যখন দুর্বল ছিল, তখন ইরাক এক চুক্তির মাধ্যমে এই নদীর সিংহভাগ নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নিয়ে নেয়। কিন্তু সময়ের সাথে সাথে ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। 1975 সালে শক্তিশালী ইরান ইরাককে বাধ্য করে আলজিয়ার্স চুক্তিতে স্বাক্ষর করতে। নদীর মাঝ বরাবর সীমান্ত নির্ধারণ করা হয়। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বাধ্য হয়ে সেই চুক্তিতে সই করেছিলেন। কিন্তু সাদ্দামের ভেতরে সেই পরাজয়ের আগুন তুষের মতো জ্বলছিল। তিনি কেবল একটি সুযোগের অপেক্ষায় ছিলেন, কখন আঘাত এনে নিজের হারিয়ে যাওয়া অহংকার ফিরিয়ে আনা যায়। আর সাদ্দামের কাছে সেই সুবর্ণ সুযোগটি যেন অলৌকিকভাবে চলে এলো 1979 সালে। 1979 সালে ইরানে ঘটে গেল এমন এক ঐতিহাসিক মহাবিপ্লব। ক্ষমতাচ্যুত হলেন পশ্চিমপন্থী শাহ মোহাম্মদ রেজা পাহলভি, আর তেহরানের ক্ষমতায় বসলেন শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ক্ষমতায় বসে খোমেনি এমন এক ঘোষণা দিলেন যা পুরো মধ্যপ্রাচ্যের রাজপ্রাসাদগুলোকে কাঁপিয়ে দিল। খোমেনি বললেন, এই ইসলামী বিপ্লব কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়া হবে। আর এই বার্তা সবচেয়ে তীব্র বিষের মতো গিয়ে বিঁধল সাদ্দাম হোসেনের বুকে। কেন জানুন? ইরাক শাসন করেছিল সাদ্দাম হোসেনের ধর্মনিরপেক্ষ বাথ পার্টি, যার শীর্ষ নেতৃত্ব ছিল সুন্নি। কিন্তু ইরাকের মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল শিয়া মুসলিম। খোমেনি প্রকাশ্যে ইরাকের শিয়াদের আহ্বান জানালেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিদ্রোহ করতে। সাদ্দাম আতঙ্কে শিউরে উঠলেন। তিনি বুঝতে পারলেন এটি আর সাধারণ সীমান্ত বিরোধ নেই। ইরানের এই রাজনৈতিক আন্দোলন যদি ইরাকের ভেতরে ঢুকে পড়ে, তবে সাদ্দামের নিজের সিংহাসনই ধুলোয় মিশে যাবে। সাদ্দাম বুঝে গেলেন পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে শত্রুকে ধ্বংস করতে হবে। কিন্তু সাদ্দাম আক্রমণের জন্য ঠিক 1980 সালের 22 সেপ্টেম্বর তারিখটাকেই কেন বেছে নিলেন? কারণ সাদ্দাম তাকিয়ে দেখলেন বিপ্লব পরবর্তী ইরানের দিকে। বিপ্লবের ধাক্কায় তখন ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ ছত্রভঙ্গ। শাহের আমলের অভিজ্ঞ সামরিক জেনারেলদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন হয়, ইরানিদের কাছে মিসাইল বা ফাইটার জেটের কোনো স্পেয়ার পার্টস নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ইরান এখন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থায় দাঁড়িয়ে আছে। সাদ্দাম হোসেন হিসেব কষে ফেললেন, এখনই আঘাত হানার সময়। মাত্র কয়েক সপ্তাহ লাগবে, খুজেস্তান প্রদেশের তেল ক্ষেত্রগুলো দখল হবে, আর ইরান হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। কিন্তু সাদ্দাম হোসেন জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছিলেন ইরানিদের মানসিকতা বুঝতে না পেরে। 22 সেপ্টেম্বর যখন ইরাকি ট্যাঙ্ক সীমান্তের ভেতরে ঢুকল, সাদ্দাম ভেবেছিলেন খুজেস্তানের মানুষ তাকে মুক্তিকর্তা হিসেবে বরণ করে নেবে, কিন্তু তার হলো না। ইরানের সাধারণ মানুষ তাদের ভেদাভেদ ভুলে নিজেদের মাতৃভূমি রক্ষায় রক্ত দিতে প্রস্তুত হয়ে গেল। তেহরানের রেডিও থেকে তখন বেজে উঠল খোমেনির কণ্ঠ। সেই ডাক শুনে ধর্ম আর দেশের টানে লাখ লাখ তরুণ খালি হাতে সীমান্তের দিকে ছুটে গেল। গড়ে উঠল বাজিস নামের এক স্বেচ্ছাসেবক বাহিনী, যাদের কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না, হাতে ছিল না উন্নত অস্ত্র, ছিল কেবল বুক ভরা অদম্য সাহস। তারা খালি পায়ে মাইন
মাইনফিল্ডের ওপর দিয়ে হেঁটে গেল, শত্রুর ট্যাঙ্কের সামনে বুক পেতে দিল, কিন্তু 1 ইঞ্চি জমিও ছেড়ে দিল না। এক ইরাকি কমান্ডার পরে ডায়েরিতে লিখেছিলেন, মনে হচ্ছিল আমরা এমন এক সেনাদলের বিরুদ্ধে লড়ছি যাদের মৃত্যুর কোনো ভয় নেই। সাদ্দাম হোসেনের কয়েক সপ্তাহের সহজ বিজয়ের স্বপ্ন বদলে গেল এক অনন্তকাল ধরে চলা নরকে। আর ঠিক এই জায়গায় এসে গল্পের মোড় আরো ভয়ঙ্কর দিকে ঘুরতে শুরু করল। যুদ্ধটা কেবল আর ইরান ইরাকের মধ্যে সীমাবদ্ধ রইল না, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে এক অভূতপূর্ব নোংরা খেলা শুরু হলো। সৌদি আরব, কুয়েত এবং উপসাগরীয় আরব দেশগুলো ভয়ে কাঁপছিল। তাদের ভয় ছিল ইরানের বিপ্লব যদি সীমান্ত পেরিয়ে তাদের দেশে ছড়িয়ে পড়ে তবে তাদের রাজতন্ত্র একদিন ধসে পড়বে। তাই নিজেদের টিকিয়ে রাখতে তারা সাদ্দাম হোসেনের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ আর অস্ত্রের পাহাড় ঢালতে শুরু করল। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল বিশ্বের 2 পরাশক্তির অবস্থান। সে সময়ে পুরো বিশ্বকে দুভাগে ভাগ করে রেখেছিল শীতল যুদ্ধ। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। তারা বিশ্বজুড়ে একে অপরের শত্রু, অথবা বলা ভালো যে কোনো যুদ্ধে একজন একদিকে থাকলে অন্যজন থাকত বিপরীত দিকে। কিন্তু ইরান ইরাক যুদ্ধে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় বৈপরীত্য। যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন 2 শত্রু দেশই এই যুদ্ধে সাদ্দাম হোসেনকে সমর্থন দেওয়া শুরু করল। কেন আমেরিকা সাদ্দামকে সাহায্য করল? মাত্র 1 বছর আগে 1979 সালে তেহরানে মার্কিন দূতাবাস দখল করে 52 জন আমেরিকান কূটনৈতিককে 444 দিন জিম্মি করে রেখেছিল ইরানি বিপ্লবীরা। আমেরিকার অহংকারে চরম আঘাত লেগেছিল। তারা তেহরানের নতুন সরকারকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করত। আমেরিকা কোনোভাবেই সহ্য করতে পারত না যে সেই ওয়াশিংটন বিরোধী ইরান মধ্যপ্রাচ্যের মূল শক্তিতে পরিণত হোক। তাই আমেরিকা প্রকাশ্যে নিরাপত্তার নাটক করলেও গোপনে সাদ্দাম হোসেনকে স্যাটেলাইট লাইভ ইন্টেলিজেন্স, আধুনিক রাডার ও অর্থনৈতিক সাহায্য পাঠাতে শুরু করল। আর সোভিয়েত ইউনিয়ন দীর্ঘদিন ধরেই ইরাকের মূল অস্ত্র সরবরাহকারী ছিল। তারা ভয় পাচ্ছিল ইরানের ধর্মীয় আদর্শ যদি তাদের নিজস্ব সীমানার শিয়া অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে তবে সোভিয়েত ইউনিয়ন খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ফলে শীতল যুদ্ধের 2 চিরশত্রু আমেরিকার সোভিয়েত ইউনিয়ন ভিন্ন ভিন্ন কারণে হলেও এক টেবিলে এসে হাত মিলালো। তাদের একমাত্র লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ইরানকে ধ্বংস করা বা থামিয়ে দেওয়া। আন্তর্জাতিক রাজনীতি কতটা নিষ্ঠুর হতে পারে এটি তার সবচেয়ে বড় প্রমাণ। 1982 সাল আসতে আসতে যুদ্ধের রূপ আবার বদলে গেল। অদম্য প্রতিরোধের মুখে ইরানি সেনারা ইরাকি বাহিনীতে নিজেদের সীমান্ত থেকে বের করে দিল। এবার ইরান উল্টো আক্রমণ চালিয়ে প্রবেশ করল ইরাকের সীমানায়। সাদ্দাম হোসেনের জয় তো দূরের কথা, এবার তার নিজের অস্তিত্বই চরম সংকটে পড়ে গেল। আর এই মরিয়া সাদ্দাম হোসেন এবার বেছে নিলেন যুদ্ধের ইতিহাসের সবচেয়ে অন্ধকার ও ঘৃণ্য কৌশল। ইরাকি বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র, মাস্টার্ড গ্যাস এবং নার্ভ এজেন্ট ছেটাতে লাগলো ইরানি সৈন্যদের ওপর। বিষাক্ত গ্যাসের ধোঁয়ায় হাজার হাজার ইরানি সৈন্যের ফুসফুস পুড়ে ছটফট করে মারা যেতে লাগলো। এমনকি সাদ্দাম হোসেন নিজের দেশের বিদ্রোহী কুর্দি নাগরিকদের ওপরও এই বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগ করতে দ্বিধা করেননি। পুরো বিশ্ব এই জঘন্য যুদ্ধাপরাধ দেখছিল, কিন্তু জাতিসংঘের পাওয়ারফুল দেশগুলো নীরব দর্শক হয়ে বসেছিল। কারণ সাদ্দামকে থামানো মানে যে ইরানের জয় নিশ্চিত হওয়া। যুদ্ধ ছড়িয়ে পড়ল পারস্য উপসাগরেও, যা ইতিহাসে ট্যাঙ্কার ওয়ার নামে পরিচিত। 2 দেশই একে অপরের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে লাগলো। বিশ্ববাজারে তেলের দাম আকাশে গিয়ে ঠেকল। এরপর শুরু হলো সিটি অফ ওয়ার। বাগদাদ, তেহরান, বাসরা, দেজফুলের মতো বড় বড় শহরে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করা হলো। একটি পুরো প্রজন্ম বড় হলো কেবল সাইরেন, বোমার আওয়াজ আর মৃত্যুর গন্ধ শুকে। 8টি বছর পার হয়ে গেল। 1988 সাল, 8 বছরের লাগাতার যুদ্ধ, 20 লাখ মানুষের প্রাণহানি আর $400 বিলিয়ন সম্পদ ছাই হয়ে যাওয়ার পর 2 দেশই মানসিকভাবে ও অর্থনৈতিকভাবে সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়ল। 2 দেশের শহরগুলো ধ্বংসস্তূপ, তেল শোধনাগারগুলো ছাই আর লাখ লাখ পরিবার চিরতরে হারিয়ে গেছে। অবশেষে 1988 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 598 প্রস্তাব মেনে নিয়ে 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হল। আয়াতুল্লাহ খোমেনি এই যুদ্ধবিরতি গ্রহণ করাকে বর্ণনা করেছিলেন বিষপান করার সমতুল্য বলে। কিন্তু 8 বছর ধরে চলা এই নরকের পর শেষ পর্যন্ত জিতল কে? উত্তর হলো কেউই না। 1988 সালে যখন বন্দুকের গর্জন থামল তখন 2 দেশের সীমান্ত ঠিক সেখানেই ছিল যেখানে 1980 সালের 21 সেপ্টেম্বর ছিল। যে নদীর 1 ফোঁটা পানির জন্য যুদ্ধ শুরু হয়েছিল সেই 7 আল আরবের সীমানা 1 ইঞ্চিও বদলায়নি। ইরাক যে সীমান্ত পরিবর্তন করতে চেয়েছিল তা পারেনি। ইরানও তাদের বিপ্লব রপ্তানির লক্ষ্য পূরণ করতে পারেনি। জিতল কেবল মৃত্যু, ধ্বংস আর রাজনৈতিক একনায়কদের অহংকার। তবে যুদ্ধের প্রভাব সেখানেই শেষ হয়নি। যুদ্ধ চালাতে গিয়ে ইরাক ঋণে জর্জরিত হয়ে পড়েছিল। কুয়েতের কাছ থেকে নেওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে না পেরে সেই অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে সাদ্দাম হোসেন 1990 সালে প্রতিবেশী
কুয়েত আক্রমণ করে বসলেন। আর সাদ্দামের সেই কুয়েত আক্রমণে ডেকে এনেছিল প্রথম উপসাগরীয় যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং 2003 সালে আমেরিকার ইরাক দখলের মাধ্যমে সাদ্দাম হোসেনের নিজের ফাঁসির মঞ্চ। ইরান ইরাক যুদ্ধ 1988 সালে শেষ হলেও এর রক্তের দাগ আজও মধ্যপ্রাচ্যের রাজনীতিকে তাড়া করে বেড়ায়। আজ যখন আমরা সেই ইতিহাসের দিকে ফিরে তাকাই, তখন একটি সত্যই উন্মোচিত হয়: রাজনৈতিক স্বার্থ আর অহংকারের যুদ্ধে কখনোই কোনো দেশের সাধারণ মানুষের জয় হয় না। বিজয়ী হয় কেবল ইতিহাস আর হেরে যাওয়া মানবতা।